সমাবেশ বা গণজামায়াত করতে চেয়েছিল আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ যখনই অপতৎপরতা করতে শুরু করে তখনই কেমন জানি সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে যায়। আমি সে কারণে মাঝে মাঝে মনে করি যে আওয়ামী লীগের এই দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আওয়ামী লীগের অপতৎপরতা মাঝে মাঝে রাষ্ট্রের কল্যাণ। ছাত্ররা রাজনীতি করবে, এটাই তাদের নিয়তি। কেন ছাত্ররা রাজনীতি করবে, কেন তাদের নিয়তি, সেটি আমি একটু ব্যাখ্যা করব এবং এই রাজনীতিটা কেমন হওয়া উচিত, এই রাজনীতির মধ্য দিয়ে কি আরেকটি কিংস পার্টির জন্ম হবে কিনা, কিংবা কিংস পার্টি হতে হতে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে। ছাত্রদের রাজনীতি নিয়ে এখন নানান রকম আলোচনা। কোনো পক্ষ চাচ্ছে তারা রাজনীতি করুক, কোনো পক্ষ চাচ্ছে তারা রাজনীতি না করুক। আমি ব্যক্তিগতভাবে চাই ছাত্ররা রাজনীতি করুক। ছাত্ররা রাজনীতি করবে, এটাই তাদের নিয়তি। কেন ছাত্ররা রাজনীতি করবে, কেন তাদের নিয়তি, সেটি আমি একটু ব্যাখ্যা করব এবং এই রাজনীতিটা কেমন হওয়া উচিত, এই রাজনীতির মধ্য দিয়ে কি আরেকটি কিংস পার্টির জন্ম হবে কিনা, কিংবা কিংস পার্টি হতে হতে যদি হওয়ার চেষ্টা হয় তাহলে সেই পুরো রাজনৈতিক প্রক্রিয়াটা মরে যাবে কিনা, সে ধরনের নানান সংশয়, জটিলতা এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে এই নানান আলোচনাগুলো আসছে। কেন আমি ছাত্রদের রাজনীতি চাই তার আগ দিয়ে প্রেক্ষাপটটা একটু বলি। ধরুন 3 মাস হয়ে গেছে বর্তমানে ছাত্র এবং জনতার সমর্থিত একটা সরকার ক্ষমতায়। এই সরকারের যেই সব উদ্যোগ, সংস্কার উদ্যোগ, সেই সংস্কার উদ্যোগের সর্বাগ্রে ধরা হচ্ছে, তারা বলছে যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চায় তারা যেন বৈষম্য না থাকে এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থা না ফিরে আসে। দেখুন, স্বৈরাচারী শাসন ব্যবস্থা না ফিরে আসার জন্য সংবিধান কোনো গ্যারান্টি দেয় না। একটা সরকার স্বৈরতান্ত্রিক হবে কিনা সেটি নিশ্চিত করার জন্য সংবিধান কোনো গ্যারান্টি দেয় না। সংবিধান সবসময় বলে গণতান্ত্রিক সরকার, 5 বছর পর পর নির্বাচন। সংবিধান বলে সবার সমান অধিকার, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, মানুষের মুক্তি, ধর্মীয় স্বাধীনতা, সব কিছুই বলে। কিন্তু নির্ভর করে শাসন যারা ক্ষমতা চালাবেন, রাষ্ট্র চালাবেন, তাদের মানসিকতার উপর। যেমন আমাদের সংবিধান কোনো দিন তো বলে নাই এটা ফ্যাসিবাদী সংবিধান, কিংবা এটা ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো তৈরি করবে, মাফিয়াতন্ত্র তৈরি করবে না। সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু ওই যে যারা চালায় দেশ, তাদের মাথায় যদি ফ্যাসিজম থাকে, স্বৈরতন্ত্র থাকে, আপনি সংবিধান দিয়ে রাষ্ট্র কাঠামো বদলাতে পারবেন না, শাসন কাঠামো বদলাতে পারবেন না। তবুও যেহেতু এত হাজার প্রাণের বিনিময়ে নতুন অর্জিত এই আমাদের মুক্তি, আমাদের গণ অভ্যুত্থান এবং একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার পলায়ন পর, তারপরে শুধুই একটা নির্বাচন হয়ে পরবর্তী দল ক্ষমতায় আসবে, এটাতে অনেকের নাখোশ আছে। যদিও গণতন্ত্র মানলে, মানুষের আবেগ মানলে, চাহিদা মানলে সেটাই হওয়া উচিত, যে গণতন্ত্রই হওয়া উচিত সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, যেখানে মানুষ ভোট দিয়ে তার নির্বাচিত শাসককে নির্বাচিত করবে। যেটার অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিল বলেই তার বিরুদ্ধে গণ আন্দোলন ফুসে উঠেছিল। দিনের পর দিন ফুসে উঠতে উঠতে এমন একটা পর্যায়ে যেয়ে অনেক আন্দোলন ফেল করার পরে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনটাকে একটা সমন্বিত রূপে নিয়ে যাওয়া গিয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে। তো যেটা বলছিলাম, তো এই ধরনের একটি সফলতার পর যাদের হাতে দেশ পরিচালনা, তারা কি রাজনীতি না করে এমনি এমনি ছেড়ে দিবে না? তাদেরও কিছু অর্পিত দায়িত্ব কিংবা ভাবনা, রাষ্ট্র গঠন নিয়ে দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের বাইরে একটা ছাত্রগোষ্ঠী, তাদের নিজস্ব ভাবনা তৈরি হতে পারে। এটাতে দোষের কিছু নেই এবং সেটা হওয়াই যে একটা রাষ্ট্রের জন্য খুব ভালো ইতিবাচক দিক, সেটি আমি বিশ্বাস করি। এর আগ দিয়ে আমি জানি না ছাত্রদের নতুন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কারা কীভাবে মত প্রকাশ করছে। জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে কোনো মত প্রকাশ করেছে কিনা আমার জানা নেই। তবে আমি জানি বিএনপির শীর্ষস্থানীয় নেতা তারেক রহমান একটা বক্তব্যে বলেছিলেন, কেউ যদি নতুন রাজনৈতিক দল করতে চায় বিএনপি স্বাগত জানাবে, কেননা দিন শেষে জনগণের সিদ্ধান্ত নেবে কাদেরকে তারা
নির্বাচনে ভোট দিবে এবং কাদের দ্বারা তারা শাসিত হতে চায়। খুবই ম্যাচিউর একটা অবস্থান, এবং সেই সময় এটি নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট দিয়েছিলাম, অনেক মানুষ খুব বাহবা দিয়েছেন। কিন্তু এই সময়ের মধ্যে অনেক বিশ্বাসের চিড় ধরতেও শুরু করেছে যে বিএনপি যেটা চায়, ছাত্ররা কি বিএনপিকে সাথে নিয়ে এই নতুন রাজনৈতিক দল করবে, না বিএনপিকে মাইনাস করে তারা আজীবন ক্ষমতায় থাকবে, সেই ধান্ধায় রাজনৈতিক দল তৈরি করার কথা বলা হচ্ছে। এবং সেটা করতে গিয়েই নানান রকম ফন্দি ফিকিরের অভিযোগ বিএনপি যেটা তুলছে, যে সংবিধান পরিবর্তন, নির্বাচনের রোডম্যাপ না থাকা, অন্যান্য বিষয়, রাষ্ট্রের আমূল পরিবর্তন করে এমন একটা সংকট তৈরি করা, এবং এইভাবে নানানভাবে নিজস্ব বাহিনী তৈরি করা, ছাত্রদের দিয়ে লেঠেল একটা বাহিনী প্রস্তুত রাখা, নানান রকম সংশয়ের দোলাচলে রাজনীতি চলছে। আমি জানি না ভবিষ্যৎ কোথায় যেয়ে ঠেকবে, কিন্তু আমি বরাবরই বলে এসেছি বাংলাদেশে একটা নতুন ধারার রাজনীতির দরকার। কেন দরকার, এখন আমি সেই আলোচনায় আসি। কেন আমি চাই ছাত্রদের রাজনৈতিক দল থাকা উচিত। দেখুন, বিএনপি ক্ষমতার বাইরে আছে 16 বছর। নিঃসন্দেহে তারা ক্ষমতার জন্যই রাজনীতি করে। অন্য দু একটি দল বলার চেষ্টা করে যে তারা ক্ষমতা না, তারা ইসলামের জন্য রাজনীতি করে কিংবা আল্লাহকে রাজি খুশি করার জন্য রাজনীতি করে। কিন্তু বরাবরই বিএনপি সবসময় বলছে যে তারা ক্ষমতার জন্যই রাজনীতি করে, এবং রাজনীতি করলে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় যাওয়ার পথ রাখতে হবে, ক্ষমতায় যাওয়ার গোল থাকতে হবে, না হলে এটা রাজনীতি হবে না, অন্য কিছু হবে। সুতরাং যারা বলে যে ক্ষমতার জন্য তারা রাজনীতি করে না, তারা আদৌ রাজনীতি করেন না অন্য নীতি করেন, সেটি তাদের বিষয়। বিএনপি স্পষ্ট করে বলেছে। কিভাবে? মির্জা ফখরুল বলছে যে আপনারা কেন বারবার বলেন ক্ষমতার বাইরে থেকে ক্ষমতায় যাওয়ার জন্য উন্মুখ হয়েছে। বিএনপি 17 বছর ধরে রাজপথে আন্দোলন করছে তো ক্ষমতায় যাওয়ার জন্যই। আপনি জনগণের জন্য যদি কাজ করতে চান, ক্ষমতায় যদি না থাকেন, তাহলে তো কোনো কাজ করা সম্ভব না। সুতরাং ক্ষমতায় যেতে হবে, কোনো রাগঢাক নেই। এরপরে নিশ্চয়ই এটা নিয়ে আর যাদের বিতর্ক করার কথা, তারা নিশ্চয়ই সমুচিত জবাব পেয়ে যাওয়ার কথা। তো সেই বিএনপি ক্ষমতায় যাবে, অবধারিতভাবেই যাবে। কেন যাবে? কেননা তারা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং তাদেরকে দামি নির্বাচন, রাতের বেলায় নির্বাচন অথবা নির্বাচনী বয়কট, এটার মাধ্যমে 3 থেকে 4টি নির্বাচনে ক্ষমতার কাঠামোর বাইরে রাখা হয়েছে। কিন্তু তাদের জনপ্রিয়তা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় গেলে বুঝতে পারবেন যে দল হিসেবে কতখানি সুসংগঠিত এবং জনপ্রিয় দল। অন্যান্য দলও আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু বিএনপি এই শেখ হাসিনা পতনের পর নির্বাচন হলে যে ক্ষমতায় যাবে, এ বিষয়ে কারোরই কোনো সন্দেহ থাকার কথা না। কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে কি হবে? নিয়মতান্ত্রিক রাজনীতি যদি বিএনপি করে, সেই নিয়মতান্ত্রিক রাজনীতিটা কেমন? আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে, অথবা বিএনপি তার আগের শাসনগুলো, আগের যে কয়েকবার ক্ষমতায় এসেছে নির্বাচন করে, সেই সময় যেসব রাজনীতি করেছে, তাতে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জনমনে নাভিশ্বাস উঠেছে। দুর্নীতি, লুটপাট, প্রচলিত রাজনীতির কথা আমি বলেছি। তারপরে বিচারপতিদের বয়স বাড়িয়ে ক্ষমতাকে প্রলম্বিত করার প্রচেষ্টা, নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়া, উপনির্বাচনগুলোতে কারচুপির অভিযোগ, নানান কিছু ছিল। সেই সমস্ত প্রচলিত রাজনীতির কারণে বিএনপি 4 বছরের মধ্যেই জনপ্রিয়তা হারাবে। যখন আমি বলছি যে আগামী 1 বছরের মধ্যে, 6 মাস কিংবা 1 বছরের মধ্যে যে নির্বাচন দেবে এই সরকার, অথবা আরও পরে, আমরা জানি না নির্বাচনের রোডম্যাপ কবে ঘোষণা করেছে, এটা নিয়ে বিতর্ক আছে। রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন আছে সরকারের সাথে। যখনই দিক সেটা প্রলম্বিত হবে বলে আমার মনে হয় না, আমি বিশ্বাস করি না। যখনই দেখ সেই নির্বাচনের পরে বিএনপি যখন ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার 4 বছরের মধ্যে দলটা অজনপ্রিয় হয়ে যাবে। তখন অজনপ্রিয় হয়ে গেলে মানুষ ক্ষমতার বিকল্প খুঁজতে চাইবে। যেহেতু আমরা বলেছি গণতন্ত্রটা ঠিক রাখতে হবে, গণতন্ত্র ঠিক রাখার মূল প্রধানতম জায়গা হলো নির্বাচন ব্যবস্থাটাকে নিষ্কলুষ রাখা। সুতরাং 4 বছর পরে যখন বিএনপি অজনপ্রিয় হয়ে যাবে, মানুষ তখন বিকল্প কাউকে ভোট দিতে চাইবে। তা সেই বিকল্প কি আওয়ামী লীগ কিনা? আওয়ামী লীগ তো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, তারা তো নির্বাচন ব্যবস্থা লুটে পুটে খাওয়া হচ্ছে তাদের ঐতিহাসিক মজ্জাগত তাদের একটা পরিচিতি। বাংলাদেশে নির্বাচন করে, সুষ্ঠু নির্বাচন করে কোনোদিন আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় গিয়েছে বলে এটা নিয়ে নানান রকম সন্দেহ আছে। যদিও বলা হয় তারা 96 সালে জনগণের ভোটে ক্ষমতায় গিয়েছে, হয়তো ওই একবারই তারা একেবারে আসল জনগণের ভোটে ক্ষমতায় গিয়েছে। কিন্তু 2008 সালের নির্বাচন নিয়ে বিতর্ক কম নয়। বলা হয় যে এটি
সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের একটা ম্যানিপুলেশনের নির্বাচন। আর 2014 তো বলার বাহুল্য, তারা বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছে নির্বাচনে যেন না আসতে পারে। 2018-তে বিএনপি এসেছে, রাতের বেলায় ভোট হয়েছে, 24-এ ডামি ইলেকশন হয়েছে, তাদেরকে 28 অক্টোবরের সমাবেশ থেকে একেবারে সবাইকে ঘরছাড়া করে তাদেরকে কারাবন্দী করে রাখা হয়েছে। তো এই ধরনের একটি দল যারা নির্বাচন ব্যবস্থার প্রতি ভয় পায় এবং জনগণের ভোটের প্রতি কোনো আস্থা নাই, কারণ জনগণের ভোট তারা পায়ে কোনোদিন সরকার গঠন করেছে বলে 1996 সাল ছাড়া আর একটাবারও মনে হয় না স্বাধীনতার পরে। তো সেই আওয়ামী লীগ কি ক্ষমতার বিকল্প হবে কিনা বিএনপি অজনপ্রিয় হয়ে গেলে? যদি না হয় তাহলে রাজনীতি তো বিকল্প লাগবে, গণতন্ত্রের তো বিকল্প লাগবে। একটা মাত্র রাজনৈতিক দল যদি শক্তিশালী অবস্থানে থাকে আর তার যদি বিকল্প না থাকে, নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে যদি অপশন না থাকে, তাহলে তো সেটা গণতন্ত্রের জন্য অশুভ, সেটা গণতন্ত্রের জন্য ভালো না, সেটা আরেকটা ফ্যাসিজম, আরেকটা স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করার পথ উন্মুক্ত করবে। সেটা যেন না হয়। এবং আপনারা অনেকেই বলবেন কেন বিকল্প জামায়াতে ইসলামী? আমি এই জায়গাটাতে আমার যে বিশ্লেষণ, আমার যে ভাবনা, সেই ভাবনার সাথে আপনাদের অনেকজনের দ্বিমত হবে আমি জানি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার বিকল্প হবে না কোনো দিনের জন্য। আমি একেবারে 5 আগস্টের পরে একটি আলোচনা করেছিলাম যে জামায়াতে ইসলামীর কোন পথে, তারা কি ক্ষমতার কাছাকাছি কিনা। সেই আলোচনায় আমি বলেছিলাম কেন জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার বিকল্প হবে না কখনো। কেননা হিসাবটা সহজ খুব, সেটা হলো যে বাংলাদেশের রাজনীতির ভোট নির্ধারিত হয়, জয় পরাজয় নির্ধারিত হয় 30 থেকে 50টা আসনে, এবং এই 30-50টা আসনে ভোটের ব্যবধান হয় 5 থেকে 50,000 ভোট। তো বাংলাদেশে এই 5 থেকে 50,000 ভোটের জয় পরাজয় নির্ধারণ করার জন্য আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছে যেমন হিন্দু ভোট একটা ভোট ব্যাংক, বিএনপি এতদিন জামায়াতে ইসলামীকে রেখে তাদের ওই যে 3 থেকে 5% ভোট আছে এলাকায় এলাকায়, সেটাকে নিজেদের পকেটে আনার জন্য একটা ভোট ব্যাংক হিসেবে কাজ করেছে। কিন্তু এখন যেহেতু বিএনপি আলাদা, জামায়াতে ইসলামী আলাদা, এবং অনেক ক্ষেত্রে নির্বাচনে হয়তো বিএনপি জামায়াতে ইসলামীকেই মোকাবেলা করতে হবে, সুতরাং জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার পথে যেই সকল বাধা আছে, 2টি বড় বাধা, আর 3 নম্বর বাধাটা তার চেয়েও বড় বাধা কি, সেটা একটা হলো, প্রথম বাধা হলো যে এই জামায়াতে ইসলামী ইনক্লুসিভ রাজনীতি করে না। এটা একটা এক্সক্লুসিভ রাজনৈতিক দল। এক্সক্লুসিভ কি? একক মতাদর্শের মানুষ কেবল এই রাজনীতি করতে পারবে। জন্ম হিন্দু হয়ে না জন্মালে কেউ যেমন হিন্দু ধর্মে দীক্ষিত হতে পারে না, ইহুদি হয়ে না জন্মালে কেউ যেমন ইহুদি ধর্মে দীক্ষিত হতে পারে না, কিন্তু মুসলিম খ্রিস্টান ধর্ম যে কেউ এটার আমল ইমানের প্রতি বিশ্বাস করলে, আল্লাহ তাআলা বিশ্বাস করলে কেউ খ্রিস্টান হতে পারবে, তার রীতি অনুযায়ী মুসলিম হতে পারবে। তো আওয়ামী লীগ বিএনপির রাজনীতি হচ্ছে যে কেউ এই দলে রাজনীতি করতে পারবে, সংখ্যালঘুদের কথা আমি বলছি। কিন্তু বাংলাদেশের যে 18 কোটি জনসংখ্যার 10%, অর্থাৎ প্রায় 1,80,00,000 মানুষ ভোটার, যারা এই ভোট ব্যাংক হিসেবে বিবেচিত এবং যাদের ওই 3 থেকে 5% ভোটে 50 থেকে 60টি সংসদীয় আসনের ভোটের হিসাব নিকাশ পাল্টে যায়, সেই হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা কোনোদিনই জামাত ইসলামের নেতা হতে পারবে না, তাদের ভোট দিতে পারবে না। হয়তো ভোট দিতে পারবে কিন্তু নেতা হতে পারবে না। এটা হলো এক্সক্লুসিভ রাজনীতি। এইটাকে আমি বলি নন ইনক্লুসিভ রাজনীতি। জামাত ইসলামী যেহেতু ইনক্লুসিভ রাজনীতি প্র্যাকটিস করে না, তার এই নন ইনক্লুসিভিটি হচ্ছে ক্ষমতায় যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা, রাজনীতির বিকল্প হওয়ার পথে সবচেয়ে বড় বাধা। দ্বিতীয় বড় বাধা কি? দ্বিতীয় বড় বাধা হচ্ছে নারী নেতৃত্ব। একটা দেশ 18 কোটি জনসংখ্যার অন্তত 10 কোটি নারী কিংবা 9 কোটি নারী। তো 9 কোটি নারী যেই দেশের, এবং যেই নারীরা মধ্যপ্রাচ্যের নারীরা, নারী না যে তারা ইসলামী দীক্ষায় দীক্ষিত। এখানে ঢাকা শহরের যেই জন আবাস, পপুলেশন ডেমোগ্রাফি, এরা মুক্ত স্বাধীন চিন্তার। আমি গ্রামে গ্রামে যেয়ে দেখেছি তারা সাইকেল চড়ে, মোটরসাইকেল চড়ে। ঢাকা শহর শুধু নয়, ঢাকা শহরের বাইরে কোথাও আজ পর্যন্ত জামায়াতে ইসলামী একজন নারীকে তাদের শীর্ষস্থানীয় নেতা হিসেবে হাজির করতে পারেনি। আমরা যারা গণমাধ্যম কর্মীরা চিনি জামায়াতের নারী নেত্রী হিসেবে, তাকে একটা ইন্টারভিউ করতে পারবো, কিংবা জামায়াতের যে দলীয় যে বয়ান,
দলীয় যে রাজনীতি সেটার মুখপাত্র হিসেবে কথা বলতে পারে, একজনও নেই। এটাও একটা এক্সক্লুসিভ রাজনীতি যে তারা কেবল পুরুষের রাজনীতি করে, যদিও জামাত ইসলামী দাবি করে যে তাদের দলে নারী নেতৃত্ব 40%, কিন্তু একজনকেও আপনি সামনে দেখবেন না। বাংলাদেশের মতো একটি দেশ যেখানে নারী জনসংখ্যা 10 কোটি, তাদের এই রাজনীতিতে অংশ না নেওয়ার যে সুযোগ, হিন্দু যারা প্রায় জনসংখ্যা 10%, 1,80,00,000 কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলিয়ে, তাদের এই দলের রাজনীতি না করার সুযোগ থাকার কারণে এই দলটি বাংলাদেশের মেইন স্ট্রিম পার্টি হিসেবে কোনোদিন দাঁড়াতে পারবে না। এটা আমি আমার আলোচনায় বলেছি। এর সাথে আরও একটি যে হিসাব আছে সেটি হলো 71 কেন্দ্রিক একটি জটিলতা। বিএনপি সারা জীবনের রাজনীতি করেও 71কে ছাড়া দেশে রাজনীতি করবে না, কেননা 71কে বিএনপি যদি অস্বীকার করে তাহলে জিয়াউর রহমান, এই দলের প্রতিষ্ঠাতা যিনি স্বাধীনতার ঘোষক, তার রাজনীতি অস্বীকার করা হয়। সুতরাং বিএনপি কাছে 71, মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত, এগুলো সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। এগুলোকে তারা বিতর্কিত করতে চায় না। যেই বিতর্কর দাগ লেগে আছে জামাত ইসলামের একেবারে অভ্যন্তরে। জামাত ইসলাম তার যে মুক্তিযুদ্ধকালীন ঐতিহাসিক বিরোধিতা, তাদের যে বিভিন্ন বাহিনী কর্তৃক গণহত্যার যে অভিযোগ, সেটা হয়তো আপাতত হালে ঢাকা পড়ে আছে, কিন্তু নির্বাচন আসলে এগুলো পাড়ায় মহল্লায় সব জায়গায় আবার উচ্চারিত হবে। সুতরাং 71 কেন্দ্রিক যে জটিলতা, জামাতের যে দাগ, সেই দাগ নারী নেতৃত্বের প্রতি তাদের যে দলের গঠনতন্ত্রে কোনো সুযোগ না রাখা এবং সংখ্যালঘু নেতৃত্বকে জামাত ইসলামের সুযোগ না থাকে, এই 3 বড় কারণে জামাত ইসলাম কখনো বাংলাদেশের রাজনীতিতে বড় বিকল্প, কোনোদিন বিকল্প হবে না। তো সেই জায়গায় তো আমার বিকল্প দরকার বলেই আমি ব্যক্তিগতভাবে চাই এই যে আজকের ছাত্ররা তারা রাজনীতি করুক এবং নির্বাচনে ওই ভোটের ওই জায়গাটা তারা লুফে নিক। কোন জায়গা? সেটা হচ্ছে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি, তরুণ নেতৃত্বের, সৎ হৃদয় যাদের বাংলাদেশ, যারা ইসলামী মনোভাব সম্পন্ন কিন্তু নারীকে নিয়ে পথ চলতে তারা ভালোবাসে, নারী স্বাধীনতায় তারা তাদের সব কিছু উজাড় করে দিতে চায়, যারা নারীর ক্ষমতায়নে তাদের যে মনোভাব সেটা প্রকাশ করবে। ঠিক যেভাবে এই জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশের নারীরা যেভাবে রাস্তায় নেমে এসেছে, বৃষ্টির মধ্যে হাত উঁচু করে স্লোগান দিয়েছে, স্বৈরাচারের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে, এই ধরনের উদীয়মান নারীদেরকে নিয়ে তারা রাজনীতি করবে। সাথে সংখ্যালঘু সম্প্রদায়, জুলাই বিপ্লবে যেসব সংখ্যালঘু সম্প্রদায় দেবাশিসের মধ্যে ছবি এঁকেছেন, অন্যান্য যারা রাজনীতির বয়ান তৈরি করেছেন, সেসব সংখ্যালঘুদেরকে রাজনীতি করার সুযোগ দিতে পারে কারা? বিএনপির বাইরে আর একটি দল, নতুন ছাত্রদের যেটা দল, বাংলাদেশপন্থী, সৎ, উদার, শিক্ষিত, নারী নেতৃত্বের প্রতি সফট এবং সংখ্যালঘুর প্রতি সহনশীল, এই ধরনের মতাদর্শিক একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের দরকার আছে বাংলাদেশে। যদি ছাত্ররা সেটা করতে ব্যর্থ হয়, সবার আগে এগিয়ে থাকবে নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ। কেননা তারা এরই মধ্যে আমরা আলোচনায় না আনলেও, আমরা আমাদের স্বীকৃতিতে না দিলেও, আমি নিজে ব্যক্তিগতভাবে খেয়াল করছি জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বিশাল জনগোষ্ঠীর সমাবেশ করতে তারা সক্ষম হচ্ছেন। তো যারাই হোক, এই নুরুল হক নূর রাশেদের গণ অধিকার পরিষদ অথবা আজকে ছাত্র নেতা যারা আছেন তাদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি, যে নামেই ডাকুন না কেন, আমি চাই ছাত্ররা নতুন রাজনীতি করুক, ইনক্লুসিভ নারী নেতৃত্ব সামনে নিয়ে আসবে, সংখ্যালঘু নেতৃত্ব সামনে নিয়ে আসবে, সমতার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে উদার রাজনীতি করবে। তারাই হতে পারে বাংলাদেশে আগামী দিনে বিএনপির বিকল্প রাজনৈতিক শক্তি। যেহেতু আওয়ামী লীগ আগামী অন্তত 20 বছর ক্ষমতার রাজনীতির ধারে কাছেও আসতে পারবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। কেননা তারা এরই মধ্যে জনধিকৃত একটি দল এবং মাঠ পর্যায়ে যে কিছু জনসমর্থন আওয়ামী লীগের আছে, অস্বীকার করার উপায় নাই। কিন্তু যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্ব পরিশোধিত হচ্ছে, গণহত্যার জন্য ক্ষমা চাচ্ছে, তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং এই শেখ পরিবারের যেই মানুষগুলোকে আমরা সামনে চিনি, শেখ হাসিনা, সজীবাজের জয়, এদেরকে বাদে ফ্রেশ লিডারশিপ নিয়ে আসছে বাংলাদেশের রাজনীতিতে, আমার মনে হয় না আগামী 20-25 বছরে তারা স্বাভাবিক পন্থায় ক্ষমতার রাজনীতির ধারে কাছে যেতে পারবে। কিন্তু তাই বলে রাজনীতির বিকল্পহীনতা তো আমরা
মেনে নিব না। অবশ্যই বিকল্প থাকবে, প্রতিযোগিতা থাকবে। সেই প্রতিযোগিতাটা বিএনপির সাথে হবে ছাত্রদের নতুন প্ল্যাটফর্ম অথবা অন্যান্য নুরুল হক নুরুদের গণ অধিকার পরিষদের মতো নতুন প্ল্যাটফর্ম অথবা জামায়াতে ইসলাম। কিন্তু জামায়াতে ইসলাম কোনোদিন ক্ষমতার বিকল্প হবে না তার নিজেদের সংকীর্ণতার কারণেই। সে কারণেই আমি চাই ছাত্ররা রাজনীতি করুক, রাজনৈতিক দল করুক এবং এটাই তাদের নিয়তি। আপনাদের ভিন্নমত থাকতে পারে, অবশ্যই ভিন্নমতগুলো আমাকে লিখে জানাবেন। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিওটি দেখে আসি। সমাবেশ বা গণজামায়াত করতে চেয়েছিল আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ যখনই অপতৎপরতা করতে শুরু করে তখনই কেমন জানি সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে যায়। আমি সে কারণে মাঝে মাঝে মনে করি যে আওয়ামী লীগের এই দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আওয়ামী লীগের অপতৎপরতা মাঝে মাঝে রাষ্ট্রের কল্যাণ। কারণ হচ্ছে, আপনারা যদি একটু দেখেন, মাত্র শেখ হাসিনা বলেছে যে চট করে একটু প্রবেশ করবে কিংবা কালকে এই 0 পয়েন্টে একটু দাঁড়াবে, তাতে আজকে রাতেই সমগ্র 0 পয়েন্ট হাজারো মানুষ সেটা দখল দিয়ে বসে আছে, মিছিল করছে, আনন্দ উৎসব করছে, কেউ পানি খাচ্ছে, খাওয়াচ্ছে, মিডিয়া কর্মীরা বসে আছে, নেতাকর্মীরা যার যার মতো উচ্ছ্বাসিত অবস্থায় গিয়েছে। তো এখন পর্যন্ত হাসিনা কিছুই দেখে নাই। মানে আমার এই জায়গাটা সবচেয়ে ভালো লাগছে যে 0 পয়েন্ট আওয়ামী লীগ থেকে 0 হয়ে গিয়েছে। 0 পয়েন্ট এখন আর কোনো 0% মানুষও ছাত্রলীগ আওয়ামী লীগের নাই। আমি আওয়ামী লীগের এক ভদ্রলোকের পরিচিত একজন আর একটা ফেসবুকে পোস্ট দেখলাম যে যদি সম্ভব হয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির কোনো একজন মেম্বার পারলে 0 পয়েন্টে কালকে আসলে তাহলে কর্মীদেরকে নির্দেশ দিয়েন আপনারা কি আদৌ আসতে পারবেন, যদি না পারেন তাহলে কমিটি বিলুপ্ত করেন। এটা আওয়ামী লীগের পোস্ট, আমাদের পোস্ট না। তার মানে ওরাও ভালো করে জানে যে এই ঢাকঢোল পিটাক আর যাই করুক, কালকে ওরা রাজপথে কেউ আসবে না এবং ওরা আসবে না। এর প্রমাণ হচ্ছে আজকেই যে আজকের এই ভিখারির দলের একটা লোক 0 পয়েন্টে নাই, একটা লোক নাই। এই 0 পয়েন্টে যদি একটা লোক তার না থাকে তাহলে তিনি কি করে বাংলাদেশের আগামীকালকের রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য রাজপথ দখল দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী লিখে বাংলাদেশে আবার বসিয়ে দিবেন? কল্পনা করা যায়? সকল আকাশ কুসুম কিছু স্বপ্ন আওয়ামী লীগ দেখে। আর আজকের ফেসবুকে যেটা দেখছেন আপনারা, সমগ্র দিন ফেসবুকে প্রমোট করে করে এই জিনিসগুলো মানুষ কাছে প্যানিক সৃষ্টির জন্য পাঠাচ্ছে। আমি প্রায়ই বলে থাকি আওয়ামী লীগের রাজনীতিটা এখন হয়ে গিয়েছে অনলাইন নির্ভর। আর দ্বিতীয় হচ্ছে তারা গুজব থেকে যেহেতু জন্মগত অভ্যাস বের হতে পারে নাই, সেই সূত্রে পাওয়া অভ্যাসটা এখনো কমাতে পারে নাই। ক্ষমতায় থাকতেও তারা গুজব সেল গঠন করেছে, গুজব নিয়ে কাজ করেছে, ক্ষমতা থেকে বের হওয়ার পরেও এই একই অবস্থা আছে। এমনকি আপনাদেরকে বললাম আগামীকালকে এমনও হতে পারে, মানে এটা ধরে নিন মিনিমাম এটা 60% সম্ভাবনা আছে, এমনও হতে পারে একজন আওয়ামী লীগের কর্মীও তো ওই 0 পয়েন্টে আসবে না। এটা হতে পারে, অসম্ভব কিছু না। এইটা করে আবার কি বলবে জানেন, তোদেরকে এই যে আমাদের একটু ধাক্কাই তোমাদের ঘুম নষ্ট। মানে ওদের কাজ হবে ওরা ভিতর থেকে কখনোই বের হবে না, গর্ত থেকে বের না হয় এরকম সোর্স একটু জাগাবে, জায়গায় আপনাদেরকে একটু মাঝে মাঝে এরকম এক্সারসাইজে রাখবে। তবে আওয়ামী লীগকে আমি এই কারণে ধন্যবাদ জানাই যে তোমরা সোনামনুরা মাঝে মাঝে এরকম এক্সারসাইজ করার জন্য নিজেরা মাঠে এরকম নামবা এবং তোমাদের এই এক্সারসাইজ দেখলে জনগণ ঐক্যবদ্ধ হয়ে যায়। বাংলাদেশের তো এমনি একটা প্র্যাকটিস আছে, আমরা একজন ভালো হয়ে গেলে, একটু আরাম পেয়ে গেলে পূর্বের ইতিহাস ভুলে যাই, শেখ হাসিনার দুর্নীতি ভুলে যাই, শেখ হাসিনার খুন খারাপি ভুলে যাই, এই যে 2000 মানুষ মেরেছে ভুলে যাই। এই ভুলে অন্তত এই দেশের জনগণ যাবে না। যদি মাঝে মাঝে শেখ হাসিনা বলে নূর হোসেন চত্বরে আসবো, অমুক চত্বরে আসবো, তমুক চত্বরে আসবো, আগামী মাসে আসবো, এগুলোতে হবে কি আমাদের দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে যাবে। অতএব এই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আপনারা ইতিমধ্যেই পত্রপত্রিকা সব জায়গায় দেখেছেন। আমি ওই সকল শিক্ষার্থী এবং সাধারণ মানুষদেরকে ধন্যবাদ জানাই যারা একদিন আগেই আবারও আপনারা কোথায় এসেছেন, এই যে নূর হোসেন চত্বর এবং শেখ হাসিনা যে জায়গা থেকে ষড়যন্ত্র করছে সব জায়গায় আপনারা সতর্ক অবস্থানে আছেন। আওয়ামী লীগ মনে করেছে কি আওয়ামী লীগই এই দেশের
একমাত্র শাসক যারা সব কূটকৌশল জানে আর এই দেশের অন্য কোনো সাধারণ নাগরিক জানে না। আওয়ামী লীগ তোমাকে মাথায় রাখতে হবে, তোমার এক্সপিরিয়েন্স যেটা নাই সেটা এদেশের সাধারণ শিক্ষার্থীদের আছে। যেমন তুমি বাংলাদেশ থেকে এখন পর্যন্ত তুমি যে কায়দায় নিজে বিদায় নিয়েছো, ওই কায়দায় এই দেশের কোনো শাসককে আওয়ামী লীগ কোনোদিন বিদায় দিতে পারো নাই। দ্যাট মিনস ইউ ডোন্ট হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। কিন্তু এই বর্তমান দামাল ছেলেরা, তারা আজকের এই মুহূর্তে তোমাদেরকে গত 2-2.5 মাস আগে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। শুধু তাড়ানো না, ইতিহাসের পাতায় তারা সর্বোচ্চ জায়গাটা দখল করে আছে। তাদের ইতিহাসে এর চাইতে বড় কোনো অর্জন আর নেই। সেই জায়গায় তুমি আওয়ামী লীগ, তোমার কি অর্জন? তুমি কি অভিজ্ঞতা তোমার আছে? তোমার ওই মান্দাত্যা আমলের সন্ত্রাস, লগি বৈঠা, মানুষ মারা, মানুষ হত্যা করা, এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না চান্দু। এই রাজনীতি আর করতে পারবা না। ওই যে আগে তুমি ভয় দেখাবা, ভয়ের দিন শেষ। তুমি দেখাবা কি? তুমি বলছো আসে পড়েন, কেউ আসবে না, তোর ডাকে সাড়া দেবে না। আমি তো বিশ্বাস করি আপনারা যারা এই 0 পয়েন্টে আছেন, প্লিজ ভাই বোনেরা, আপনাদেরকে অনুরোধ করব 0 পয়েন্টটা একটু ফাঁকা রেখে পাশে দাঁড়াবেন। কারণ এই পয়েন্টটাতে কিছু কুকুর কালকে সকালবেলা রোদের আলোতে আসবে, এইটা দরকার। কারণ যদি এই 0 পয়েন্ট একেবারে আপনারা ভরপুর হয়ে যান, তাহলে এই কুকুরগুলো আসলে শুইলে ওরা একটু আরাম পাবে, ওরা একটু রৌদ্রের পোহাবে। যেভাবে ওই যে রাতের বেলা দিনের বেলা ভোট হইতো 14-18 সালে, ভোটার মাঠে মানুষ নাই কিন্তু কিছু কুকুর শুয়ে আছে, এটা তো অনেক বড় একটা বা দেশের জন্য বড় অর্জন, তাই না? তো আগামীকালকে আপনারা নূর হোসেন চত্বরে রাতের বেলা আপনারা যেভাবেই করেছেন সেভাবে বেশ ভালোই করেছেন। কালকে অন্তত এই চত্বরটা সকালবেলা একটু আশেপাশে থাকবেন, মাঝখানে কিছু কুকুর আসার জন্য জায়গা করে দিবেন। কারণ এই কুকুরগুলো ছাড়া আর কেউ ওই জায়গায় আসবে না। ওদের আর কোনো শক্তি নাই, ওদের কেউ নাই, কেউ ওদের পাশে নাই। একটা মানুষ আপনি পাবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম, শেখ মুজিবের জানাজায় 16 জন, এটা বহুবার বলেছি। আওয়ামী লীগের সাথে যতবার টকশো করতাম বলতাম যে ভাই আপনারা ক্ষমতায় আছেন, কিচ্ছু টের পাচ্ছেন না, পড়ে যাবেন, কেউ পাশে আসবে না। আচ্ছা আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, শেখ হাসিনা যেদিন প্লেনে উঠে যাচ্ছেন, একটা আওয়ামী লীগের লোক কি তার বাসভবনের সামনে গিয়ে কান্না করেছে? একটা লোক কি যে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ওই জিয়ারত করতে গিয়ে কান্না করে নালিশ করতে পেরেছে? একটা লোক কি শেখ হাসিনার ওই বিমানের ওইখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে? কোনো মন্ত্রী, তার সেকেন্ড ম্যান ওবায়দুল কাদের কোথায়? এই যে কাউয়া কাদের, সে কোথায় এখন? আদৌ তার কোনো খবর আছে? স্বরাষ্ট্রমন্ত্রী পোস্ট করে আগামীকালকে সবাই আসবেন, কমেন্টস বক্স বন্ধ। কত আহাম্মকের দল! মানে নিজের দলের কর্মীদেরকে আসতে বলতেছে, তাও কমেন্টস বন্ধ কেন? ওই আওয়ামী লীগই ওইখানে লাগবে যে চান্দু কোন জায়গায় বসে কোন গর্ত থেকে তুমি মেসেজ দিচ্ছ আমাদেরকে। খেয়াল করবেন একটা বিষয়, আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা বিশাল গ্যাপ আছে। সেটা হচ্ছে শেখ হাসিনা নিজে বাঁচে, কর্মী মারে। আর এই দেশের ভিন্ন রাজনৈতিক দলের তারা নিজেরাও মাঝে মাঝে মরে, নিজের কর্মীকেও মারে। এইটা কিন্তু ওই শেখ হাসিনার চাইতে ভালো। শেখ হাসিনা নিজে বাঁচে, কর্মীকে মারে। আর বিরোধী দলের যারা এতদিন 16 বছর নির্যাতিত ছিল, কই খালেদা জিয়া তো দেশ থেকে পালায় নাই, তিনি তো দেশে ঠিকই থেকেছেন, জেল খেটেছেন। তোমার নেত্রীর এত সাহস, এত গুর্দায় সাহস, তাহলে আসো না কেন রাজপথে? আসো না কেন? তুমি তোমার সজীব অজের জয়কে পাঠাও না কেন? তুমি তোমার পুতুলের কেন পাঠাও না? কেন তুমি ববিকে পাঠাও না? তোমরা ফেসবুকে প্রচার করে গরিবের মানুষগুলোর ডেকে এনে সংঘাতে জড়াই দিতে চাও। তোমরা এত বড় একটা রাষ্ট্রীয় মানে দল, যেই দল একটা হিন্দুদের উপরে নির্ভর করে চালাইতে হয়, মানে একটা মুসলমান তোমার কোনো অর্গানাইজেশনও নাই। তুমি বারবার ওই তাদেরকে যে আজকে একটা পত্রিকায় না কোথায় রিপোর্টও দেখলাম, তাদেরকে হিংস দিয়ে নামানো হচ্ছে, বিভিন্ন দা খন্তা কুড়াল নিয়ে নাকি নামার হুমকি দিচ্ছে। তো এই যে ঘৃণ্য কর্মকাণ্ড, এই যে সমাজ বিরোধী কর্মকাণ্ড, রাজনৈতিক বিরোধী কর্মকাণ্ড, এগুলো করতে কি তোদের কোনো লজ্জা হয় না? এই তোদের লজ্জা হয় না? এই যে লজ্জা নাই, এটা বলতে বলতেও আমার লজ্জা লাগে। প্রিয় ভাইরা, অতএব 0 পয়েন্ট সাধারণ শিক্ষার্থীদের দখলে, দেশের মানুষের দখলে এই মুহূর্তে আছে। এবং আগামী দিন এই 0 পয়েন্ট আওয়ামী লীগ 0 থাকবে। যদি কোনো মানুষ থাকে, সেটা আন্দোলনরত শিক্ষার্থীরা 5ই আগস্টের পূর্ব থেকে যেভাবে ছিল, কালকেও সেইভাবে সব প্রণোদিতভাবে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করবে। তবে আপনাদেরকে বলতে চাই, সব শক্তি খর্ব করা যাবে না। এই মানে কি বলে, ইন্দুর মারতে কামান ফিট করা, মশা মারতে কামান ফিট করার দরকার নাই। আওয়ামী লীগ হচ্ছে
ওদের ওই একটু সুযোগ দেন, আসুক এবং লাল করার একটু ব্যবস্থা করে দেন। মোটামুটি একটু যদি লালে লাল বানাই দিতে পারেন তাইলেই আর জীবনে আসা লাগবে না। ওই যে 15ই আগস্ট একবার দিয়েছেন ট্রিটমেন্ট, এইবার যখন ওরা শোক দিবস পালন করতে আসছে একদিনে 3 মাস হয়েছে। এখন আপনাদেরকে ধরেই নিতে হবে আগামী দিনে এই জায়গায় মাঝে মাঝে এরা এরকম কিছু কুটচাল করবে, দেশবাসী চলে আসবে। তবে ভালো লাগার বিষয় হচ্ছে ওরা যত কুটচাল করছে তত এই দেশের মানুষগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। দেখেন মাঝখানে আমাদের দেশেরই বিভিন্ন রাজনৈতিক দল সবাই মিলে একে অপরের পিছনে গল্প করেছি, কথা বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রেসারে রেখেছি। এখন কিন্তু সবাই এক, এই জায়গায় কিন্তু আবার সবাই এক হয়ে গিয়েছে। যেই দেখে হাসিনার কারো বিরুদ্ধে লাগছে তো সবাই এক হয়ে গিয়েছে। তো হাসিনাকে তো আমাদের পক্ষ থেকে মাঝে মাঝে পুরস্কারও দেওয়া উচিত যে আমাদের এই শততা বিভক্ত জাতিকে এক করার একটাই মলম, সেটা হচ্ছে হাসিনার কোনো না কোনো থ্রেট কিংবা ফোন কল ফাঁস কিংবা তার কোনো বক্তব্য। আশা করি আপনারা এই শেখ হাসিনার সকল ষড়যন্ত্র বুঝে শুনে বাস্তবতার আলোকে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য ওদের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকার জন্য উদাত্ত আহ্বান জানাই। 0 পয়েন্ট আওয়ামী লীগের কিচ্ছু নাই। আবারও বলছি, বাংলাদেশের কোনো প্রান্তে আওয়ামী লীগের এই লোকগুলো নামতে পারবে না। তবে কিছু ফটোশ্যুটের জন্য ওই জায়গাগুলো ফাঁকা করে দিবেন যাতে কিছু কুকুর ঢুকতে পারে এবং সেই কুকুরগুলোর ছবি আপনারা তুলতে পারেন। দ্যাট মিনস যেই কুকুরগুলো আসবে বুঝবেন এই কুকুর মানে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ মানে তো আসছে, তাদের কিছু ছবি তুলে রাখবেন। কিন্তু মানুষ চেহারা দিয়া কেউ কালকে আসবে এর কোনো এভিডেন্স দেখাইতে পারবেন কিনা আমার সন্দেহ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম 16 থেকে 18 জন মানুষ হইতে পারে, অনেকেই বলেছেন তাও হবে না। তারপরেও আপনাদেরকে সুযোগ দিতে চাই, যদি কেউ এরকম 1-2 জন আসে একটু সংখ্যায় গুনে নিয়েন যে আসলে কয়জন। যেমন আজকে তো আমরা দেখলাম তাদের এই বিশাল 16 বছরের দাম্ভিকতার অফিসে মাত্র 1 জন এসেছে এবং তিনি কট খেয়েছে। তো কালকে যারাই আসবে একদম লুঙ্গি পায়জামা জাইঙ্গা জামা কাপড় সব কিছু সুন্দর করে দেখাশোনার ব্যবস্থা আপনাদের দেখবেন এবং তাদের যথাযথ মর্যাদা দেওয়ার জন্য আইনের কাছে আশ্রয় নিয়ে ওদেরকে পুলিশের হাতে সুপর্দ করে দিবেন। কথা বুঝতে পারছেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামীকাল প্রয়োজন অনুযায়ী, যেখানে আমাদের নেতাকর্মীদেরকে প্রয়োজন সেখানেই সবার সাথে আমাদের সকলের সাক্ষাৎ হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।